আমরা কি ছাত্রদের রাজনৈতিক যে প্রচেষ্টা সেটির বেশি সমালোচনা করে ফেলছি? ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করার প্রস্তুতি নিচ্ছে অথবা তাদের যে প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি, সেই জাতীয় নাগরিক কমিটিকে অনেকেই জাতীয় নাগরিক কমিটি হিসেবে অর্থাৎ জাতীয় নাগরিক ভার হিসেবে অনেকে আখ্যায়িত করেছেন, কথাবার্তা বলছেন। তাদের কথাবার্তার সমালোচনা হচ্ছে। এর মধ্য দিয়ে কি একটি নতুন রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক একটা সূত্রপাতের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট হচ্ছে কিনা, এ ধরনের নানান প্রশ্ন উঠে এসেছে। এই কারণে উঠে এসেছে যে ছাত্রদের যে আচরণ এবং তাদের কথাবার্তা অনেক সময় অসংলগ্ন মনে হচ্ছে, কিংবা তারা বুঝে উঠতে পারছেন না যে কোনটি বলা উচিত কোনটি বলা উচিত না। এমনটা নয় যে সবসময় বিজ্ঞজন অথবা সমাজ অথবা সুশীল সমাজ অথবা বিরোধী রাজনৈতিক দল খুব খুশি হবে এই ধরনের কথা বলতে হবে বললেই যে রাজনৈতিকভাবে পরিচিতি পাওয়া যাবে, রাজনৈতিকভাবে আদর্শিক জায়গা তৈরি করা যাবে, তেমনটি নয়। কিন্তু এর তো একটা লিমিট থাকে। নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত, নতুন রাজনৈতিক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মেরিট কি, সেই চিন্তাভাবনার আদর্শিক জায়গাটা কি, সেই চিন্তাভাবনার কেন মানুষ অপর রাজনৈতিক দল থাকতে তাদেরকে কেন একটা বিকল্প হিসেবে মনে করতে পারবে, মনে করা উচিত, সেটি নিয়ে তারা কি ভেবেছে কিনা, এই ধরনের প্রশ্নগুলো তাদের মধ্যে আছে কিনা, সেটি নিয়েই আজকের আলোচনা। কেন আলোচনা? যে মুজিববাদ এবং জিয়াবাদ শব্দ দুটি বাদ দেওয়ার কথা বলেছেন এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তারপর থেকেই যার পর নাই আলোচনা হচ্ছে যে জিয়াবাদ কি। মুজিববাদের কথা আমরা জানি, মুজিববাদী একটা গোষ্ঠী স্বাধীনতার উত্তর আগেই তৈরি হয়েছিল আমরা জানি। মুজিববাদী একটা বাহিনী তৈরি হয়েছিল আমরা জানি, যার যেই বাহিনীর কাজ ছিল আওয়ামী লীগের সমস্ত রকম অপকর্মকে জায়েজ করা, এমনকি মুক্তিবাহিনীর সাথেও বিরোধিতার লিপ্ত হয়েছিলেন মুজিববাদী এই কর্মকর্তারা কিংবা মুজিববাদীর এইসব কর্মী সমর্থকরা। আর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিশেষত 2008 থেকে 2024 সাল পর্যন্ত মুজিববাদ বলতে আমরা যেটা বুঝি সেটি হলো শেখ মুজিবের নাম করে তার সমস্ত অপকর্মকে বৈধতা দেওয়া এবং শেখ মুজিবকে সামনে রেখে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয়ে মূর্তি তৈরি করে অথবা তার ভাস্কর্য তৈরি করে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়া এবং তার পক্ষে দাঁড়িয়ে যাওয়া সৈন্যবাহিনী অকাতরে শেখ মুজিব বন্দনায় সব কিছু সামনে থাকবে, বাকি সব কিছু একেবারে বিলীন হয়ে যাবে। এগুলোই ছিল আসলে মুজিববাদ আমরা যেটা বুঝি। সেই মুজিববাদের বিরোধিতা আমরা সবাই মিলে করেছি। কিন্তু জিয়াবাদ কি, সেই শব্দটি সম্ভবত প্রথমেই আমরা শুনলাম কার কাছ থেকে শুনলাম? জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে মুখ থেকে। তারপর থেকেই আলোচনা হচ্ছে যে জিয়াবাদ আসলে কি। জিয়াবাদ বিষয়টা কি এমন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম করে বিএনপির সকল অপকর্ম বৈধতা দেওয়ার চেষ্টার নাম কি জিয়াবাদ? অথবা স্বাধীনতার আগে পরে জিয়াউর রহমান কি নতুন কোনো বাদ তৈরি করেছিলেন, নাকি না জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরি করেছিলেন, যেই বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় মূলভূত ভিত্তি? এই সরকারও বাংলাদেশি জাতীয়তাবাদকেই প্রাধান্য দিয়ে সকল কাজকর্ম করছে। এই কারণে করছে যে বাংলাদেশের পাসপোর্টে বাংলাদেশি হিসেবে সবাইকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের যারা আদিবাসী, বাংলাদেশের যারা অন্যান্য অপর জনগোষ্ঠী, সবাই তার নিজস্ব পরিচয় যেমন আছে, পরিচয় থাকার পরেও একমাত্র জাতি হিসেবে, দেশি হিসেবে, বাংলাদেশি হিসেবেই তারা স্বীকৃতি পাচ্ছে এবং সেই লক্ষ্যে সমস্ত রকম আইন কানুন এবং সংশ্লেষ পরিমর্জন সব কিছু চলছে। সেটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। অর্থাৎ আপনি জাতি হিসেবে ভিন্ন যে কেউ হতে পারেন, আপনি হিন্দু হতে পারেন, চাকমা, মারমা, বৌদ্ধ, আপনি অন্য সাঁওতাল হতে পারেন, সব কিছুই হতে পারেন, কিন্তু আপনার পরিচয় আপনি বাংলাদেশি সাঁওতাল, আপনি বাংলাদেশি চাকমা, আপনি বাংলাদেশি মারমা। যেটা আওয়ামী লীগ ছিল বাঙালি জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর যে জাতীয়তাবাদ, সেটি হলো বাঙালি জাতীয়তাবাদ। যেখানে দ্বন্দ্বটা ছিল যে কলকাতায় হয়তো বিশাল জনগোষ্ঠীর মানুষ
বাংলা ভাষায় কথা বলে তারা বাঙালি হবে কিনা, তারা বাঙালি আমরাও বাঙালি, তাহলে আমাদের আলাদা জাতিসত্তা কোথায়, আমাদের ন্যাশনাল আইডেন্টিটি কোথায়, এই ধরনের একটা বিতর্ক ছিল। তো যাই হোক, আমি ওই বিতর্কে যাব না। জিয়াবাদ শব্দটা যখন নাসিরুদ্দিন পাটোয়ারি এনেছে তারপর থেকেই জিয়ার পরনায় সমালোচনা হচ্ছে। আমি নিজেও করেছি এই সমালোচনা, এবং সেই সমালোচনার প্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটি তাদের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ওই পোস্টটি ডিলিট করেছে, অর্থাৎ তারা উঠিয়ে নিয়েছে, কিন্তু আলোচনাটা রয়ে গেছে। এবং তারা কোন পথে আছে, তারা কি আদৌ সঠিক পথে আছে, তাদের কি বেশি সমালোচনা হয়ে যাচ্ছে, যেই সমালোচনার প্রেক্ষিতে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে থাকাটা কষ্টের হয়ে যাচ্ছে কিনা, সব নানান প্রশ্ন এসেছে। আমার মনেও এসেছে, আর অনেকেই প্রশ্ন তুলেছেন। বিশেষত ছাত্র সমন্বয়কদের মধ্যে অন্তত দুইজন, আব্দুল হান্নান মাসুদ এবং রিফাত, দুইজন আলাদা করে লিখে বলেছেন যে মুজিববাদের আমরা বিরোধিতা করি ঠিকই আছে, কিন্তু জিয়াউর রহমান এবং তার কর্মকাণ্ডকে কোনোভাবেই মুজিববাদের সাথে মিলিয়ে একটা বাদ তৈরি করে বাতিল করার মতো অবস্থা এবং পরিস্থিতি আমাদের হয়নি, এবং সেটা যদি করা হয় সেটা রাজনৈতিকভাবে ভুল হবে। আরও অনেকেই নানানভাবে কথা বলেছেন। তো এখন নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় আহ্বায়ক নাগরিক কমিটির, তিনি এর আগেও নানানভাবে সমালোচিত হয়েছেন। একেবারেই জুলাইয়ে যখন ছাত্র আন্দোলন তুঙ্গে ছিল তখন নবীন এবং কেউই চিনত না এমন একজন মানুষ যখন জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব নেয় তখন নিশ্চয়ই পদের একটা ভার আছে। এখন তার বক্তব্য নিয়ে নানানভাবে আলোচনা হচ্ছে। আমি যে বিষয়টি কথা বলার চেষ্টা করছি সেটা হলো যে নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটিতে স্থান পেয়েছেন অন্য কী কারণে আমরা জানি না, কিন্তু ধারণা করা হয় যে মাহফুজ আলম, যিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাজ করছেন পলিসি নির্ধারণে, মাহফুজ আলমের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং সদস্য সচিব হয়ে আছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, খুবই মার্জিত ভদ্র মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে, এবং আস্তে আস্তে কথা বলে, বুঝে শুনে কথা বলে। এখনও পর্যন্ত কোনো বিতর্ক তৈরি করার মতো অবস্থায় আক্তার হোসেন যায়নি বলেই আমাদের ধারণা, অথবা তাকে নিয়ে হয়তো কোনো আলোচনা আমরা করিনি সেইভাবে। তো নাসিরুদ্দিন পাটোয়ারির সামনে যখন আছে তখন জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে এই কারণে যে তার রাজনৈতিক দূরদর্শিতা এবং তার বক্তব্যের সার, বক্তব্যের মাধুর্য এবং জ্ঞানের গভীরতা নিয়ে প্রশ্ন উঠছে। এই কারণে উঠছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন এই বিতর্কে যে তিনি বাংলাদেশে কোনো আদর্শিক রাজনীতি দেখতে চান না, জিয়াউর রহমানের আদর্শ অথবা শেখ মুজিবুর রহমানের আদর্শ কোনো সন্ত্রাস দেখতে চান না। তিনি লাল সন্ত্রাসের নামে অথবা নেভির নামে বাংলাদেশে কোনো সন্ত্রাস হয়েছে কিনা আমরা জানি না, লালের নামে বাংলাদেশে কোনো সন্ত্রাস হয়েছে কিনা সম্ভবত বোঝাতে চেয়েছেন সিরাজ শিকদারের কথা, যার একটি বাহিনী ছিল হচ্ছে লাল বাহিনী। সিরাজ শিকদারের সর্বহারা রাজনীতির বিরোধিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশেষত ডানপন্থী ছেলেরা। তাদের গ্রাফিতি মুছে দিয়েছে, পরে আবার সিরাজ শিকদারের গ্রাফিতি নতুন করে রেখেছে সমাজতান্ত্রিক যারা সিরাজ শিকদারের রাজনীতি পছন্দ করেন তারা। এই যুক্তিতে যে সিরাজ শিকদার হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি শেখ মুজিবকে লাল কার্ড দেখিয়েছিলেন, শেখ মুজিবের নতুন শাসন ব্যবস্থাকে, বাকশাল শাসন ব্যবস্থাকে তিনি তটস্থ রেখেছিলেন। সিরাজ শিকদার এমন একজন ব্যক্তি যিনি একাধারে ভারত বিরোধী ছিলেন, আবার একাধারে তিনি পাকিস্তানের বিরোধিতা করেছিলেন, একদম খাঁটি বাংলাদেশপন্থী ছিলেন। সেই সিরাজ শিকদারকে সন্ত্রাসী আখ্যা দিয়ে শেখ মুজিব তার লাল ঘোড়া দাবড়ায় তাকে হত্যা করার পর সংসদে দম্ভ করেছিলেন। আজ কোথায় সেই সিরাজ শিকদার? সুতরাং 24-এর যখন আন্দোলন হচ্ছে, গণমুক্তির আন্দোলন, তখন শেখ মুজিব এবং মুজিববাদের প্রতি অনাস্থা, শেখ হাসিনার শাসনের প্রতি অনাস্থার প্রতীক হিসেবে সিরাজ শিকদারের নামটাও অনেকেই সামনে এনেছিলেন। সেই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সিরাজ শিকদারের গ্রাফিতি আঁকা ছিল, সেটা ডানপন্থী ছাত্রদের কিছু অংশ মুছে দেয়। তো সেটা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কোন আদর্শে লালন করছে বর্তমান তরুণ প্রজন্ম? জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করার জন্য, ইনক্লুসিভ রাজনীতিকে ধারণ করার জন্য, সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য জীবন দিয়ে গেছেন। তিনি বাংলাদেশের দক্ষিণ টালপট্টি ভারতের আধিপত্য থেকে মুক্ত করার জন্য তিনি যুদ্ধ প্রস্তুতি নিয়েছিলেন। তো জিয়াউর রহমান এইগুলো করেছিলেন বাংলাদেশের পক্ষে। তো বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শও যদি বাদ হয়ে যায়,
শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে অপছন্দ করতে পারে বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই, বিশেষত আওয়ামী লীগের অপকর্মের জন্য। কিন্তু আওয়ামী লীগের অপকর্ম এবং শেখ হাসিনার হত্যাযজ্ঞ না হলে শেখ মুজিবের অবদান আপনি কোন দিক দিয়ে অস্বীকার করবেন বাংলাদেশের রাজনীতিতে? বিশেষত মুক্তিযুদ্ধের নেতৃত্ব, তার নামে যে নেতৃত্ব হয়েছে, সেটা তো জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানও বলেছে যে তার যে নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। তো সুতরাং শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ আপনি বাদ দিবেন, ঠিক আছে। সিরাজ শেখদারকে আপনি বাদ দিবেন, ঠিক আছে। তো এই সব বাদ দিয়ে আপনি কোন আদর্শ বাংলাদেশে স্টাবলিশ করতে চান সেটিও তো আপনাকে পরিষ্কার করতে হবে। তাইলে না মানুষ মনে করবে যে ঠিক আছে এই সব আদর্শ খারাপ, অন্তত তাদের আদর্শটা ভালো। ছাত্ররা তাদের রাজনৈতিক দল গত 6 মাসে কি নতুন কোনো আদর্শ তারা এস্টাবলিশ করতে পেরেছে কিনা, যে এই আদর্শিক রাজনীতি কিংবা মতবাদের মতাদর্শে বলিয়ান হয়ে মানুষ ঝাঁকে ঝাঁকে তাদের দিকে আগ্রহ হারাবে? একটা আদর্শ, একটা আকর্ষণ আছে, সেটি হলো এরা তারুণ্যের শক্তি। এবং 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সামনে থেকে সমন্বয়ক গোষ্ঠীদের প্রতি মানুষের ভালোবাসা আছে, সেটাই একমাত্র পজিটিভ দিক। এবং অন্যান্য দিক যেগুলি আছে, তারা ইনক্লুসিভ রাজনীতি করছে, তাদের কমিটিগুলোতে নারী সদস্যদের প্রচুর অন্তর্ভুক্তি রাখছে, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য এবং এমনকি হরিজন সম্প্রদায়কে নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে। সব কিছুই অপরাপর রাজনৈতিক দলগুলো যারা করছে সেটাই তারা করছে। কিন্তু এর মধ্য দিয়ে তারা নতুন কি বার্তা দিচ্ছে, যেই বার্তার কারণে মানুষ আগ্রহী হয়ে তাদের আদর্শ লালন করবে। আমরা এর মধ্যে দেখেছি ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ, তাদের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাদের নিজস্ব অভ্যন্তরীণ কোন্দলে মারামারি হচ্ছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কয়েক দফায়। তারা নিজেদেরকে তাদের ভিতরে চাঁদাবাজ এবং অন্যান্য অর্থনৈতিক অনৈতিক লেনদেনের অভিযোগ শুনছি। সুতরাং বাংলাদেশে অপরাপর যেসব রাজনৈতিক কালচার আছে সেই কালচার থেকে তারা কতটা ভিন্ন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে ভিন্ন হলেই না তুমি একটা নতুন আদর্শ তুমি সামনে নিয়ে আসবা, যেই নতুন আদর্শকে মানুষ লালন করবে, সেই আদর্শকে তারা আনতে পারছে কিনা। আমি চাই সবসময় যে তারা সেই আদর্শটা সামনে আনুক, কেননা বাংলাদেশের রাজনীতিতে আপনি আওয়ামী লীগের অনুপস্থিতি যদি রাখতে চান দীর্ঘমেয়াদে, আপনাকে অর্গানিকভাবে, আপনার অভ্যন্তরীণভাবে আপনাকে রাজনৈতিক বিকল্প তৈরি করতে হবে। বিএনপি রাজনৈতিক পরাশক্তি একমাত্র, সেটা যেমন অস্বীকার করার উপায় নেই। আওয়ামী লীগের কিছু ভোট আছে, সেটাও অস্বীকার করার উপায় নেই। কিন্তু রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগ হত্যাযজ্ঞের দায় নিয়ে পলাতক। তারা রাজনৈতিক সংগঠন তৈরি করার মতো, গুছানোর মতো, চালানোর মতো এখনও পর্যন্ত কোনো রকম কোনো লক্ষণ নেই। আগামী 10 বছর, 12 বছর, 15 বছরেও সেটা পরিপূর্ণভাবে তৈরি হবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। কারণ শেখ হাসিনার লিডারশিপ প্রশ্নবিদ্ধ, তার হাতে রক্তের দাগ, সজীবাজের জয় দেশে নাই। আওয়ামী লীগের লিডারশিপ এখন সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। তো এরকম একটি সময় মানুষের রাজনৈতিক বিকল্প দরকার। সেই বিকল্পটা বিএনপির প্রতিপক্ষ কারা হবে? জামায়াতে ইসলামী রাজনীতি বিএনপির বিকল্প হবে? আমি বিশ্বাস করি না এবং বিশ্বাস করতেও চাই না, এবং সেটার সম্ভাবনা নাই। সুতরাং ছাত্রদের মধ্য থেকেই যাদের উপরে সূর্যের আলো আছে, 24-এর আন্দোলনের জন্য তারা জনগণের মাঝখানে এরই মধ্যে ব্যাপকভাবে পরিচিত, তাদের উপর সূর্যের রোশনাই আছে, পরিচিতি আছে, তারা যদি সঠিক আদর্শ একটা বেছে নিয়ে রাজনীতিটা করতে পারে, তারাই হতে পারে রাজনীতির আসল বিকল্প। এবং সেটা আমি চাই বলেই তাদেরকে সমালোচনার মধ্যে রাখি সর্বক্ষণ, যেন তারা সঠিক পথটা বেছে নিতে পারে এবং তারা সমালোচনা সহ্য করে সামনে উঠে দাঁড়াতে পারে। কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে, এবং নানা রকম বিতর্কে তারা লিপ্ত হচ্ছে, যেমন পারিপার্শ্বিকভাবে আর কেন্দ্রীয়ভাবে যারা এই দলটির মুখপাত্র কিংবা যাদেরকে দেখে মানুষ আশার সঞ্চয় করবে এমন কেন্দ্রীয় চরিত্র এই রাজনৈতিক দলটিতে এখনো পর্যন্ত নেই। একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারী তরুণ, তিনি কথার মধ্যে কি বলেন সেটার কোনো ভাবাদর্শ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। এই জন্যই আমি একটা পোস্ট লিখেছি যে অনলি পালনবাদ ইজ রিয়েল, আর বাকি সব বাদ দিলে তো বাংলাদেশের রাজনীতি হবে না। তো নাসিরউদ্দিন পাটোয়ারী মাহফুজ আলমের বন্ধু হিসেবে হয়তো নাগরিক কমিটি গোছানোর চেষ্টা করছেন, কিন্তু তাকে দিয়ে এই নাগরিক কমিটি আদৌ এগোতে পারবে কিনা সেই প্রশ্নটা রেখেই শেষ করছি চলতি কথার এই আলোচনা।